দেন। আচ্ছা, এখন দেখেন, এখন যে ধারাটা আমরা দেখবো খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। শুধু আমাদের সংখ্যাগুলো শেষ হয়ে গেছে, আমরা পরবর্তী ধারা চলে যাবো। সম্ভবত চার ধারা, সবাই এখানে মুখস্থ করবো আমরা। এটা কোনটা বেরোয়েছে? সাইবার সুরক্ষা 2025 ঠিকই তো আছে। হ্যাঁ, পাওয়া গেছে। সবাই মনোযোগ দেন। দেখা যাচ্ছে, স্লাইড দেখা যায়। চার ধারা, এখানে জি আমরা স্যার। আইনের অতি রাষ্ট্রিক, সবাই একটু মনোযোগ দেন। চার ধারা থেকে রিটেনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে আইনের অতি রাষ্ট্রিক কি, বা আইনের অতি রাষ্ট্রিক বলতে কি বোঝায়, এটা আসতে পারে। তবে এটা আপনাদের যদি বলে এই এই সাইবার সুরক্ষা আইন ছাড়াও আমাদের মানব পাচার, তারপর হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন, তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি, দেন মাইনর, অর্থাৎ তিন চারটা আইন কভার করে এই আমাদের, এবং পেনাল কোড। কি কি বলছি? পেনাল কোডে মেবি তিন চার, তারপর হচ্ছে সন্ত্রাস বিরোধী পাঁচ, সাইবারে মানব পাচার চার, এবং আমাদের হচ্ছে ফৌজদারি কার্যবিধি পড়ে। আর সাইবার সুরক্ষা হচ্ছে চার। তো পরীক্ষা যদি আসে, আপনারা চেষ্টা করবেন যদি মনে থাকে সবগুলো লিখবেন। তবে প্রশ্ন যদি সাইবার বলতে আইনের, এখানে তো সাইবার যে কি বলে এটাকে, আইনের অতি রাষ্ট্রিক প্রয়োগে যে কোন কোন আইন প্রয়োগ করা যাবে সেটা বলা পরীক্ষা আসবে না। আপনি আইনগুলা লিখে দিবেন, সমস্যা মার্ক করে, এগুলো কানেক্টেড লেখা যায়। তো সাইবার সুরক্ষা তা এবার সুরক্ষা অধ্যাদেশ না আইন স্যার, কি লিখবো আইন স্যার? আইন আইন। আচ্ছা, প্রশ্ন আসতে পারে এই চার ধারা থেকে। এখানে তিনটা বিষয় আছে। এই কোন কোন পরিস্থিতিতে এই সাইবার সুরক্ষা আইন, এই আইনের অধিরাষ্ট্রিক প্রয়োগ করবে, কোন কোন পরিস্থিতি, তিনটা পরিস্থিতি আমরা সাইবার সুরক্ষা আইন 2026-এ পাবো। তো এখানে প্রথম আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি সরাসরি আপনাদেরকে প্রশ্ন পর্যন্ত পড়াই ফেলতেছি, পিডিএফটা দিব আপনাদের সমস্যা নেই। বাংলাদেশের বাইরে সংগঠিত, বলছে সরাসরি, বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো অপরাধের ক্ষেত্রে আইনের অতি রাষ্ট্রিক প্রয়োগ কোন কোন পরিস্থিতিতে প্রযোজ্য হবে। তো আপনি যে কোনো একটা লিখবেন। আপনি যদি সন্ত্রাস বিরোধী থাকে সন্ত্রাস বিরোধী লিখবেন। আপনি স্পেসিফিক যেহেতু মনে থাকবে, আপনি সবগুলা কথা একই ঘুরে ফিরে, বুঝতে পারছেন? তো সাইবার সুরক্ষা আইন 2026 চার ধারা মোতাবেক তিনটি পরিস্থিতি প্রযোজ্য হবে। তিনটি, আই রিপিট, তিনটি করে, এটা এমসিকিউ আসবে। প্রথমত হচ্ছে বাংলাদেশের কোনো নাগরিক, আপনারা আমরা সবাই বাইরের বাইরের অধীন, বাংলাদেশের কোনো নাগরিক বাইরের বাংলাদেশের বাইরের এই আইনের অধীন, আমরা যে আইনটি এখন করতে কোনো অপরাধ করলো, অর্থাৎ আমাদের এখানে সাইবার এই সুরক্ষা আইন 2026-এ যে অপরাধের কথাগুলো গুলো রয়েছে, এখানে আমরা দেখবো 15 থেকে 30 পর্যন্ত যে অপরাধগুলোর কথা রয়েছে, যে আমরা অপরাধের সাথে কোনোভাবে জড়িত জড়িত হয়ে যাওয়া, কাউকে আমরা ব্ল্যাকমেল করছি। তো যদি একই অপরাধ বাংলাদেশ সংগঠিত হলে এই আইন দণ্ডযোগ্য হতো। আপনি বাংলাদেশের বাইরে যদি কোনো, যে কোনো মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে ওই বিদেশি কোনো নাগরিককে যদি কোনো ধরনের এরকম হ্যাক করলেন, যেটা মেল অর পাঠাইলেন, যেটা যে কোনো ভাবে, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা 15 থেকে এগুলো ক্লিয়ার হয়ে যাব। কোনটা কোনটা মেল ওয়ার, কোনটা হ্যাক করা, কোনটা হচ্ছে ই করা, কি বলে, এগুলো আমরা একটু মোটামুটি দেখবো সমস্যা ধীরে ধীরে। তাহলে বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো অপরাধের ক্ষেত্রে আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ কোন কোন পরিস্থিতিতে, কয়টি? তিনটি পরিস্থিতি প্রযোজ্য হবে। কত ধারা? চার ধারা। কত আইনের অতি রাষ্ট্রিক সাইবার সুরক্ষা আইনে কত ধারা? চার ধারা। একটু কথা বললেন। বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বাইরে এই আইনের অধীনে কোনো অপরাধ করলে, যদি একই অপরাধ বাংলাদেশ সংগঠিত হতো, যদি একই অপরাধ যদি বাংলাদেশ সংগঠিত হতো, তাহলে এই আইনে দণ্ডযোগ্য হতো। আরেকটা হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে, বাংলাদেশের বাইরে থেকে যে কোনো ব্যক্তি বাংলাদেশে অবস্থিত, মানে আপনি বিদেশে আছেন, বিদেশে থেকে বাংলাদেশে কোনো কারো কোনো কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আইনের অধীন কোনো অপরাধ করলেন। এখন দেখা গেছে, যেমন একটা উদাহরণ দেই, যেমন আমি আহ, বাংলাদেশের বাইরে থেকে এই রফিক ভাই, আমি দেশে ইতালিতে আছি, তো ইতালি থেকে আমি কি করলাম, রফিক ভাইয়ের কম্পিউটারে বললাম যে আপনি একটা জিমেল দিছি, এই জিমেলটা আপনি করেন, এটা এই তথ্যগুলো দেন, আর এই তথ্যগুলো দিয়ে আমি ডিভাইসের মাধ্যমে সমস্ত, আমি কিছু টাকা পয়সা বা যেটাই হোক, যে কোনো ভাবে আমি তার অ্যাক্সেস দেখায় আমি তার অ্যাকাউন্টে পাঠাইছি। এখন অ্যাকাউন্টে পাঠাই গেলো, আমি আবার ভারত বা ওই ইতালি থেকে আমি তার টাকাগুলো উঠাই নিয়ে নিছি। জাস্ট অন্যজনের টাকা, কিন্তু রাসেলের টাকাটা আমি ইতালি থেকে বসে নিয়ে নিছি, রফিক ভাই ইউজ করছি মেবি। এখন কারণ এখানে তো আমি যে কোনো ডিভাইসে আমি রফিকের মাধ্যমে ট্রানজাকশন হয়েছে, রফিকের আমি ইউজ করছি রাসেলের টাকা, কিন্তু রাসেল বুঝলো যে রফিক এই কামটা করছে, কিন্তু করছে তার একজন, তাই না?
এগুলো একটু খেয়াল রাখা লাগবে। তো বাংলাদেশের অভ্যন্তরে, এটা দুই নম্বর বলছে। তো বাংলাদেশের অভ্যন্তরে যদি বাংলাদেশের অভ্যন্তর থেকে যদি বাংলাদেশের ভিতর থেকে, বাংলাদেশের ভিতর থেকে যদি বাংলাদেশের বাইরে এই অধীন কোনো অপরাধ করলে, এক কথা তাহলে বাংলাদেশের বাইরে থেকে, দুই নম্বর হচ্ছে বাইরে থেকে বাংলাদেশে, আর বাংলাদেশ থেকে যদি বাইরের কোনো অপরাধ করে, সেটা অপরাধ করলে কি কি হবে, এই আইনের অতি রাষ্ট্রিক হিসেবে কি হবে, বিবেচিত হবে। অর্থাৎ এই তিনটির এক মূল কথাই হচ্ছে এমন ভাবে বিবেচিত হবে যেন আপনি মনে রাখতে হবে যে এই অপরাধগুলো সম্পূর্ণ প্রক্রিয়াতেই আপনি বাংলাদেশ সংগঠিত হয়েছে। যাই কিছু বলুন কেন, আপনার দেশে বাংলাদেশের নাগরিক বাইরে যা করেন, বাংলাদেশের বাইরে থেকে ভিতর করেন, আর ভিতর থেকে বাংলাদেশে করেন, যে কোনো ভাবে করেন না কেন, মনে করতে করতে হবে যে এই অপরাধের সম্পূর্ণ যে প্রক্রিয়াটা বাংলাদেশের বাংলাদেশেই সংগঠিত হয়েছে, আর কিছু না। যেহেতু সাইবার সুরক্ষা আইন, আপনার তো এই আইনে ফেলাইতে হবে, তাই না? তাহলে কয়টা আমরা এখানে চার ধারা কয়টা পয়েন্ট পাইলাম? তিনটা স্যার, তিনটা বিষয়। তিনটি পরিস্থিতি প্রযোজ্য হলেই আইনে অতি রাষ্ট্রিক হবে। কোন আইনে? সাইবার সুরক্ষা 2026। কোন কোন আইন প্রয়োগ করতে পারবো যদি বলে, কোন আপনার অন্য আইন লিখতে পারবেন, পেনাল কোড, ফৌজদারি কার্য 188, প্যানেল 3-4, তারপর হচ্ছে মানব পাচার, তারপর সন্ত্রাস বিরোধী আইন, এগুলা আপনি ইউজ করতে পারবেন সমস্যা নাই। তবে স্পেসিফিক ভাবে যদি বলে যে সাইবার সুরক্ষা আইন, আইনে অতি রাষ্ট্রিক বলতে কি হচ্ছে, তাহলে আপনার অন্য আইন দেওয়ার প্রয়োজন নাই। সবসময় খেয়াল রাখবেন, যে আইনের প্রশ্ন করবে যদি আইনটি স্পেসিফিক বলা থাকে, তাহলে আপনি ওই আইনটি ইউজ করবেন, অন্য আর কোনো কানেক্ট দরকার নেই। ক্লিয়ার সবার? চার ধারা। তাহলে আইনের অধীন রাষ্ট্রের প্রয়োগ ক্ষেত্রে 5টা এমসিকিউ দেখি। বাংলাদেশের কোন নাগরিক বাংলাদেশের বাইরে আইনের অধীন অপরাধ করলে কোন শর্তে কোন শর্তে আইনটি প্রযোজ্য হবে? কোন শর্তে? অবশ্যই অপরটি বাংলাদেশ সংগঠিত হলো এই আইনে দণ্ডযোগ্য, এটাই খেয়াল রাখবেন। তাই বাংলাদেশের বাইরে, বাংলাদেশে অবস্থিত কম্পিউটার নেটওয়ার্কের সাহায্যে অপরাধ করলে কিভাবে বিবেচিত হবে? অবশ্যই যেন সে পুরো প্রক্রিয়াটা কি, সম্পূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশ সংগঠিত হয়েছে। বাংলাদেশের অভ্যন্তর থেকে বাংলাদেশের বাইরে এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠিত কিভাবে আইনটি প্রযোজ্য হবে? অবশ্যই যেন সম্পূর্ণভাবে বাংলা সংগঠিত হয়েছে, খেয়াল রাখবেন। এইবারে এখান থেকে এমসিকিউ আসবে। নিচের কোনটি আইনের অধীন রাষ্ট্রের ক্ষেত্রে সঠিক? দেখেন এইভাবে একটা প্রশ্ন দিয়ে দিবে, নিচের কোনটি, যে শুধু বাংলাদেশের নাগরিক বিদেশে অপরাধকে প্রযোজ্য, না শুধু বিদেশি নাগরিক ক্ষেত্রে প্রযোজ্য? বাংলাদেশের বাইরে সংগঠিত নির্দিষ্ট অপরাধে প্রযোজ্য, না শুধু বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত? কোনটা হবে? বলেন কোনটা হবে এটা, একদম বলেন। স্যার গ, বাংলাদেশে ও বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধ সংগ্রহ। সংঘাতে নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য, নির্দিষ্ট। ঘ, গুড। 5 নাম্বার, বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশে অবস্থিত কোনো কোনো উপকরণের সাহায্যে, বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের অবস্থিত কোন 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 উপকরণের মাধ্যমে বা সাহায্যে চার ধারা এই চার ধারা বিধান প্রযোজ্য। কোন কোন? শুধু কম্পিউটার, শুধু ডিজিটাল কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক ডিজিটাল ডিভাইস, কোনটা? এটাই, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি চার ধারা দেখলাম, 3টা বিষয় পেলাম। একজন বলেন যে, এখন যদি প্রশ্ন করি বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে আইনের অতি রাষ্ট্রিক প্রয়োগের কোন কোন পরিস্থিতি প্রযোজ্য হবে? 3টা জিনিস মাথায় রাখবেন, একদম ইজি করে মুখস্থ করবেন না। অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে বা এই আইনের অধীন যদি কোনো অপরাধ করলো, যদি একই অপরাধ বাংলাদেশ সংগঠিত হতো, সেই আইনের দণ্ডযোগ্য হতো, এটা একটা মনে রাখবেন। আর এটা হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে কোনো ব্যক্তি বাংলাদেশে কি কি কম্পিউটার সিস্টেম, কম্পিউটার ডিজিটাল ডিভাইস, নেটওয়ার্ক এর ভিতরে সাহায্যে কি করবে, এই আইনের অধীন কোনো অপরাধ করবে, বাইরে থেকে বাংলাদেশের যে কোনো ডিজিটাল ডিভাইস হতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে, আরেকটা 3 নাম্বারটা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তর থেকে দেশের বাইরে, এক কথায়। মনে থাকবে? পারবে সবাই? স্যার এখানে স্যার এইভাবে বললে কি কেমন হয় স্যার? একটা হলো দেশের ভিতরে থেকে, একটা হলো দেশের বাইরে থেকে, আর দেশের বাইরে থেকে হলেও দেশের প্রযুক্তি ব্যবহার করে। একটা 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের ভিতরে, আর একটা হচ্ছে বাংলাদেশের ভিতর থেকে বাইরে, এই দুইটা গেল। আর প্রথমটা কি? বাংলাদেশের কোনো নাগরিকের কথা বলছে, হুম। মানে বাংলাদেশের কোনো নাগরিক ওই ওই দেশে যায় কিছু করুক না কেন, বাংলাদেশের বাইরে যায়, কিন্তু সে তো বাংলাদেশের নাগরিক। এখন এই দেশে করলে তো অপরাধ হইতো, মানে বাংলাদেশের নাগরিক মানে যে অপরাধটা করছে সে তো দেশে অপরাধ করছে, অর্থাৎ সাইবার সুরক্ষা আইনে অপরাধ করছে। তাহলে সে যে বিদেশে থাকুক, কিন্তু তা এই আইনে বাংলাদেশে করলে যে অপরাধ হচ্ছে, তাহলে বিদেশে গিয়ে অপরাধটা হবে, এটাই 1 নাম্বার বলছে। জি স্যার। বাংলাদেশের নাগরিক স্যার বিদেশে অপরাধ করছে, সেটা বাংলাদেশে হলে যে অপরাধ হইতো হ্যাঁ ওইটা মানে ওই অপরাধী হয়েছে স্যার, বিদেশে করছে আর কি স্যার, বাংলাদেশে করলেও ওই সমান অপরাধী হইতো। ভাই, আমরা যখন বাংলাদেশে যাই, আমরা যখন বাংলাদেশে থাকি, আমরা যখন বিদেশে যাই, আমরা কি দেশি থাকি, বাংলাদেশি থাকি? তখন আমরা ফরেনের হয়ে যাই। যখন বিদেশ থেকে কোনো লোক আসে, ফরেনের হয়ে যায়। যেমন আপনি দেখবেন এই যে
একই লোক, আপনি একই জায়গায় এই কি লালবাগ কেল্লায় যখন যাবেন দেখবেন আপনার জন্য টিকিট 10 টাকা, আর বিদেশি লোক আসলে টিকিট আছে 100 টাকা। বিদেশিদের পর্যটক, আপনি ইন্ডিয়া যাবেন, আপনার বিদেশি ফরেনিয়ার। তারপর বাংলাদেশে না করে যে ওই দেশে যদি আপনি কোনো একটা ঘটনা ঘটান সাইবার সংক্রান্ত, তো বাংলাদেশের তো অপরাধ, সেটা তো বাংলাদেশের আইন অনুযায়ী আপনার অপরাধ, আইনের অধীনে। তাহলে আপনি যাই কেন, তাহলে বাংলাদেশে এই সংগঠন করলে যে শাস্তিটা পাইতেন, ওই দেশে ওই অপরাধে যে আপনার সাজা দেওয়া যাবে। এই আইনের অতি রাষ্ট্রকে আপনার আওতায় আনা যাবে। এখন আইনের অতি, তো এটা একটা অপরাধের আওতায় আনা হবে, এখানে তো কোনো সাজার কোনো কথা বলে, বাট আপনার কি অপরাধটা করেছেন, স্পেসিফিক ভাবে আপনি কি করেছেন, হোয়াট ইজ অফেন্স, কোন অপরাধটা করেছেন, হোয়াট কাইন্ডস অফ অফেন্স, আপনি কোন ধরনের অপরাধটা করেছেন। এই ক্লাসিফিকেশনটা আমরা 15 থেকে 30 পর্যন্ত দেখবো আমরা ধীরে ধীরে। তাহলে 4 দ্বারা ক্লিয়ার সবার?